এঙ্গেজমেন্ট ইন ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। তো এই প্রকল্পটা মানে প্রকল্প যে ডিজাইনটা এটা যখন আপনারা করেছিলেন আসলে কি ভেবে আপনারা এই প্রকল্পটা হাতে নিয়েছেন? আমাদের মনে হয়েছে যে আসলে বাংলাদেশি ইউথদের খুব ভালো প্ল্যাটফর্ম নেই, আমরা ভেবেছি যে আমরা আসলে ইউথদের যে ইনোভেটিভ আইডিয়াস গুলো আছে সেগুলোকে প্রমোট করবো। ওয়াইডি প্রজেক্টটা আমাদের জন্য অনেক বেশি সাহায্য করেছে, যে আমরা আমাদের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টটা অনেক ভালো করে করতে পেরেছি। আমাদের অনেকগুলো লিস্ট ছিল, সেই লিস্ট থেকে আমরা চাচ্ছিলাম যে খুব ভালো ইনোভেটিভ যারা আছে তাদেরকে আমরা পিক করব। তখন আসলে ঠিক সেই লিস্ট থেকে আমরা লাল সবুজের নামটি এবং আমাদের একটি অ্যাসেসমেন্ট টিম সেখানে যায় এবং লাল সবুজ সম্পর্কে ট্রাইটি শুরু করবে। খাওয়া যাবে না, আসলে যে কাজ শুরু করা হয়েছে কন্টিনিউ করতে হবে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পডকাস্ট। আমি আজিজুল তমা। আমাদের দেশে বেশ কিছু তরুণ সংগঠন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের এবং সমাজের জন্য দারুণ সব কাজ করে যাচ্ছে। ঠিক এমনই কিছু তরুণ সংগঠনকে নিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন একটি প্রকল্প বাস্তবায়ন করেছিল, যার নাম ইউথ এঙ্গেজমেন্ট ইন ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। এই প্রকল্পটি তরুণদের মধ্যে নানান সব গল্প তৈরি করেছে। সেই গল্পের ঝাঁপি থেকেই কিছু গল্প শুনতে আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন মানুষকে। আমাদের সাথে আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের ইফতেখার হোসেন ভাই এবং লাল সবুজ সোসাইটি থেকে মুস্তাকিম রহমান বিনিতা। ইফতেখার ভাই এবং বিনিতা, আপনাদের স্বাগত জানাচ্ছি। ইফতেখার ভাই, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি এই ডেভেলপমেন্ট সেক্টরে আপনার আসার গল্পটা। সেটা বেশ মজার আসলে, কারণ আমরা শুরু করেছিলাম যখন ডেভেলপমেন্ট সেক্টরটা আসলে বাংলাদেশে ফ্লারিশ করছে, ওই সময়টায় বেশ ফ্লারিশ করে ফেলেছে। আসলে আমার পড়াশোনা ছিল অ্যানথ্রোপোলজিতে। আপনি জানেন যে এর সাথে সোশ্যাল সায়েন্সের একটি সাবজেক্ট আছে এবং তার সাথে ডেভেলপমেন্ট সেক্টরের কাজগুলো অনেক বেশি রিলেভেন্ট। সো আমরা দেখতাম আসলে ডিপার্টমেন্টের সিনিয়র ভাই বোন যারা আছে সবাই পড়াশোনা শেষ করে আসলে তারা চলে যায় বিভিন্ন এনজিওতে কাজ করে, বিভিন্ন আরো বিভিন্ন কিছু ডোনর এজেন্সিতেও কাজ করে। তো সেখান থেকে আমাদেরকে অনেক সময় যেতে হতো আসলে বিভিন্ন অফিসে। সেখান থেকে আসলে মনে হচ্ছে যে খুব ইনফর্মাল, মানুষের জন্য খুব কাজ করা যায়, মানুষের সাথে মেশার সুযোগ আছে, এই সুযোগগুলোকে নিতে চেয়েছি আসলে। আমার কোনোদিন মনে হয়নি যে আমি সরকারি কর্মকর্তা হব বা অন্য কিছু করবো, বিজনেস করবো। আমার মনে হচ্ছে খুব ভালো, তো মানুষের সঙ্গে মেশে একটা ভীষণ সুযোগ আসলে এখানে। সেই থেকে আসলে আমি চিন্তা করেছি আমি এনজিও সেক্টরে কাজ করবো এবং সেভাবে আসলে আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছি এবং মধ্য গগনে এসে পৌঁছেছি। বেশ চমৎকার ভাবে ভাইয়া উপস্থাপন করলেন বিষয়টিকে। আসলে আমরাও যদি সবাই এই ব্যাপারটাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি, সেটা আমার মনে হয় যে দেশের জন্য এবং বিশেষ করে সমাজের জন্য সেটা আরো বেশি কল্যাণকর হতে পারে। একদম একদম। একই প্রশ্ন বিনীতাকেও। তোমার এই যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা, এটার শুরুটা যদি আমাদের সাথে। থ্যাংক ইউ প্রশ্নের জন্য। আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছা হতো যে মানুষের সাথে মিশে মানুষের জন্য কাজ করি। আমার ছোটবেলা থেকেই আমি একটু দায়িত্ব নিয়ে, কারো কোনো সমস্যা হয়েছে কাউকে সাহায্য করতে হবে, এই বিষয়টা আমি ছোট থেকেই করতাম। যেমন স্কুলে ক্লাসের বান্ধবীদের বিভিন্ন ধরনের কাজে হেল্প করা। তারপর আম্মু যেহেতু আমার ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতো, তো আম্মুর বিভিন্ন ধরনের কাজ আমি দেখতাম এবং আম্মুর সাথে আমি ফিল্ড ওয়ার্কে যেতাম। তো ওখান থেকে আসলে আমার এই মানুষের সাথে কাজ করা, মানুষের জন্য কিছু করা, আবার একটা আত্মতৃপ্তি যে বিষয়টা, এই জিনিসটা আসলে আমি ছোটবেলা থেকে মানে এটা মনে লালন করেছি। তারপরে আসলে সেভাবে কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে কোনো কিছু করার সেরকম সুযোগ হয়নি। পড়ালেখার জন্য হতে পারে, বা আমার আম্মু যেহেতু ট্রান্সফার হতো এক এরিয়া থেকে আরেক এরিয়াতে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমি সেভাবে কোনো সংগঠনের সাথে যুক্ত হতে পারিনি। কিন্তু 2019 সালে যখন আমার আসলে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমি অ্যাডমিশনে যাই, অ্যাডমিশনে আসলে ফার্স্ট টাইমে আমার কোথাও চান্স হয় না। তারপরে দেখা যাচ্ছে যে আমি সেকেন্ড টাইম শুরু করি। সেকেন্ড টাইম শুরু করার সময় আমার মধ্যে একটা ডিপ্রেশনের সৃষ্টি হয়। আশেপাশের মানুষ অনেক কথা বলা শুরু করে, হ্যাঁ চান্স পাইনি, পড়ালেখা করেনি, এই সেই। তো এই ডিপ্রেশন থেকে কাটায় উঠাটা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো লাল সবুজ সোসাইটি তখন দিনাজপুরে কেবল রান করা শুরু করবে, সবাই চিন্তা ভাবনা করছে এই বিষয়ে। সেই সময় আমার এক ফ্রেন্ড আমাকে বলে যে, বিনীতা তুমি কি এরকম একটা অর্গানাইজেশনে যুক্ত হবা? আমি বলছি কি কি কাজ করে। তো আমাকে একটা লিস্ট ধরাই দিছে, যে এই লিস্টে বিভিন্ন ধরনের কাজ ছিল যেটা আমরা এখন আসলে করি। তাই আমি বলছি বাহ, বেশ দারুণ, তো তাহলে তো করাই যায়। তো সেই সুবাদে ওইভাবে আমি যুক্ত হই লাল সবুজ সোসাইটির সাথে। দেখা যায় যে লাল সবুজ সোসাইটির ওপেনিংটা হয় আমাদের হাত ধরে। আমরা কোভিডের সময় একটা প্রজেক্ট করি, একদম কোভিডে যখন সবাই একদম স্টাক মানে বাসায়, তখন আমরা বের হয়ে একদম মাস্ক তারপর হ্যান্ড গ্লাভস পরে কাজ শুরু করি।
তো খুব ভালো লাগে যে হ্যাঁ কিছু একটা কাজ তো শুরু করেছি। কোভিডে আমরা প্রচুর কাজ করেছি, যেটা আসলে আমার মধ্যে মনে হয়েছে যে হ্যাঁ স্বেচ্ছাসেবী কাজ করলে আসলে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। সেটার মাধ্যমে আসলে আমরা এই জিনিসটা জার্নিটা শুরু হয় আমার স্বেচ্ছাসেবী হয়ে। এই তো এখন 4 বছর হয়ে গেছে, প্রায় 5 বছরের কাছাকাছি। ভালো লাগছে কাজ করছি। অনেক ধন্যবাদ বিনিতা। বিনিতার কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই যে ভলান্টিয়ারিজম, এটার পিছনে আসলে আত্মতৃপ্তিটাই মনে হয় সবচেয়ে বেশি কাজ করে। সবার প্রথমেই বলে যে আমি আসলে সেলফ স্যাটিসফ্যাকশন পাই। এই যে ইউথ এঙ্গেজমেন্ট ইন ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, তো এই প্রকল্পটা মানে প্রকল্প যে ডিজাইনটা, এটা যখন আপনারা করেছিলেন আসলে কি ভেবে আপনারা এই প্রকল্পটা হাতে নিয়েছিলেন? সত্যি কথা বলতে গেলে আসলে যে মানে কিছু স্পেস ছিল আমাদের মতো করে ভাবার, আবার একটা কাইন্ড অফ টেমপ্লেটের মতো ছিল। মানে যেটা আপনি জানেন যে আসলে এই প্রজেক্টটি বাংলাদেশ এবং নেপালে হয়, এবং তার আগে যেটা হয়েছে যে সংগঠনটি এটাকে হোস্ট করে তার নাম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ল্যাব। তো ওদের তো একটা ফরম্যাটের মধ্যে আছে। সেই সাথে হচ্ছে আমরা বাংলাদেশের কনটেক্সটটাকে মাথায় রেখেছি। আমরা জানি যে নেপালে যে কাজটি করা সম্ভব সেই কাজটি হয়তো বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো ওই কনটেক্সচুয়ালে যে কাজটা আসলে আমরা আসলে এখানে করেছি, যেখানে দেখেছি যে আমাদের মনে হয়েছে যে আসলে বাংলাদেশি ইউথদের খুব ভালো প্ল্যাটফর্ম নেই, বা প্ল্যাটফর্ম নেই বলতে কি মানে একসাথে যুক্ত হওয়ার যে একটা বড় একটা প্ল্যাটফর্ম, সেটা ঘাটতি আছে। এবং কারণ হচ্ছে যে আমাদের এখানে আসলে আমরা স্পেস দিতে চাই ইউথদেরকে। আর যেখানে সারা পৃথিবীতে এখন আসলে ইউথরা তাদের অনেক ধরনের সম্ভাবনা দেখাচ্ছে, সেখানে আমরা আসলে ইউথদেরকে আমাদের মতো করে ভাবতে বলি। সেই জায়গা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করেছি, এবং যে কারণে যেটা হয়েছে যে আমরা ভেবেছি যে আমরা আসলে ইউথদের যে ইনোভেটিভ আইডিয়াস গুলো আছে সেগুলোকে প্রমোট করব, এবং সেটা করতে যে তারা যেরকম করে ভাবে তাদের কাজগুলোকে সামনে আনার কাজটা তাদেরকে দিয়ে করানো, তারাই করবে। প্রজেক্ট আসলে তাদেরই। আমাদের দায়িত্ব হচ্ছে যে এই প্রজেক্টটিকে স্ট্রিমলাইন করা বা তাদের সাথে থাকা। আমরা সেই কাজটি করছি আসলে। অনেক ধন্যবাদ ইফতেখার ভাই। এই কথার মাধ্যমে আমাদের মনে পড়লো যে আমাদের অনেক আইডিয়াস থাকে রাজুক সোসাইটি থেকে বা অন্যান্য যারা তরুণ সংগঠন আছে। তো সবার মধ্যে একটা থাকে যে আমি এইটাকে কোথায় ইমপ্লিমেন্ট করব বা কাদের মাধ্যমে আমরা এগুলোকে সমাজে বা মানুষের সামনে নিয়ে যেতে পারি। তো এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আবারও। বিনিতা, তোমার কাছে একটা প্রশ্ন। চুক্তি স্বাক্ষর থেকে এখন শেষ পর্যন্ত তুমি ওয়াইডি প্রজেক্টের সাথে ছিলে, তো ওভারঅল তোমার জার্নিটা কেমন ছিল? ওয়াইডির সাথে যদি আমি আমার জার্নিটা বলতে চাই, মানে একদমই একটা অসাধারণ জার্নি। কারণ একজন ইয়ুথ হিসেবে, একজন ভলান্টিয়ার হিসেবে ফার্স্ট লাল সবুজ সোসাইটির হয়ে চুক্তি স্বাক্ষর করা ওয়াইডিতে আমার ফার্স্ট। তো মনে হয়েছিল যে হ্যাঁ এটা যেহেতু স্বাক্ষর করেছি নিশ্চয়ই এখানে কিছু একটা কাজ হবে এবং এটাতে আমি এঙ্গেজ থাকবো। তো শুরুটাই হয় আমাদের একদম লিডারশিপ ট্রেনিং দিয়ে। লিডারশিপ ট্রেনিং এ যুক্ত হই, তারপরে হচ্ছে মিডিয়া কন্টেন্ট ট্রেনিং হয়, বেয়ারফুট রিসার্চ ট্রেনিং হয়। তারপর আমরা নেপালেও যাই, নেপালে হচ্ছে রিজিওনাল ইয়ুথ সামিটে আমরা অংশগ্রহণ করি। তারপরে এই প্রজেক্টের থ্রুতে আমরা জার্নালিজম বুট ক্যাম্প, বিভিন্ন ধরনের কাজ আমরা করি। মিডিয়া কন্টেন্টের আন্ডারে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছি আমাদের লাল সবুজ সোসাইটির উপরে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের দেশে অনেক ধরনের ইয়ুথ অর্গানাইজেশন আছে যারা আসলে কিভাবে তারা ডেভেলপ করবে এই জিনিসটা আসলে ওরা বোঝে না, কিভাবে তার গ্রোথের দিকে আগাবে সেই জিনিসটা পারে না। দেখা যাচ্ছে অনেক ধরনের চ্যালেঞ্জেস চলে আসে। তো সেই এই ওয়াইডি প্রজেক্টটা আমাদের জন্য অনেক বেশি সাহায্য করেছে, যে আমরা আমাদের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টটা অনেক ভালো করে করতে পেরেছি। এবং আমরা বাদে এবং আমাদের সাথে যারা অন্যান্য 15টা অর্গানাইজেশন আছে তারা অনেক সুন্দর সুন্দর কাজ করছে এই প্রজেক্টের মাধ্যমে, এবং আমাদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি হয়েছে, আমাদের একটা বন্ডিং তৈরি হয়েছে, যেটা আসলে একদম অসাধারণ একটা বিষয় এই প্রজেক্টের ক্ষেত্রে। তো আমার কাছে যদি বলি যে এই জার্নিটা একজন ইয়ুথ অর্গানাইজেশন হিসেবে লাল সবুজ সোসাইটির জন্য প্রচুর তাৎপর্যপূর্ণ ছিল, এবং এটা আমাদের বাদ দিয়ে অন্যান্য অর্গানাইজেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অন্যান্য অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। এখানে এই যে কথাগুলোর প্রেক্ষিতে আমার আরেকটা প্রশ্ন জাগে মনে, যে লাল সবুজ সোসাইটি তো ওয়াইডের সাথে একটা 2 বছরের একটা প্রজেক্টে ছিল এবং কাজ করেছে। তো বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা করেছি লাল সবুজ সোসাইটি থেকে। তো তোমার কাছে কোন প্রজেক্টটিকে বা কোন প্রোগ্রামটিকে তুমি সবচেয়ে সুন্দর বলবে, বা তোমার কাছে মনে হয় যে এটা তোমার ক্ষেত্রে খুব কাজের হয়েছে? এরকম তো অনেক ধরনের, আমি বললাম যে বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা করেছি, আমরা নেপালে গিয়েছি। আমার কাছে দুইটা প্রজেক্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে, বা দুইটা প্রোগ্রাম। যেমন একটা হচ্ছে লিডারশিপ ট্রেনিং, যেটা একদম প্রথমে করি,
সেখান থেকে আমরা লাল সবুজ সোসাইটি থেকে 5 জন যুক্ত হয়েছিলাম। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা 5 জন এই ট্রেনিংটা পেয়েছি, কেন আমাদের মাধ্যমে আমাদের যে ভলান্টিয়ার আছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় না কেন? আমরা আমাদের মধ্যে এটা সীমাবদ্ধ রাখিনি, এটা আমরা তারপরে একটা লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম করে আমরা 30টা জেলার মধ্যে এটা ছড়িয়ে দিতে পেরেছি। এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে যে না, যে জিনিসটা আমি শিখেছি সেটা যেন আমার ভলান্টিয়ারদের কাছে এক্সচেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটা আমরা করেছি, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপরে নেপালে যেহেতু গিয়েছি, নেপালে গিয়ে অনেক কিছু শিখেছি যেটা আসলে হয়তো আমার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আমার কাছে এই দুইটা জিনিসের সাথে আমি যেহেতু একদম সরাসরি এঙ্গেজড ছিলাম, তো আমার খুবই ভালো লেগেছে এই দুইটা প্রোগ্রাম। এখানে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ওয়াইডি প্রজেক্টের মাধ্যমে আমরা জার্নালিজম ট্রেনিং করিয়েছিলাম ইউথদেরকে। তো এটা বরিশালে হয়েছিল এবং রংপুরে, এই দুইটা ডিভিশনে আমরা করেছি। পরে আবার অ্যাডভান্স জার্নালিজম ট্রেনিং হয়েছে। এই দুইটা ডিভিশন থেকে আমরা আবার যারা বেশ ভালো পারফরমেন্স করেছে তাদেরকে নিয়ে অ্যাডভান্স আমরা জার্নালিজম ট্রেনিংটা করেছিলাম। তো প্রথমবার রংপুরের যেটা ছিল ট্রেনিংটা করেছি, ওটাতে আমি ওটা কোঅর্ডিনেট করেছিলাম। জাস্ট ওখানে একটা জিনিস খেয়াল করলাম যে তরুণদের আসলেই একটা বেসিক জার্নালিজমের জ্ঞান থাকা উচিত, বিশেষ করে যারা তরুণ সংগঠনের সাথে যুক্ত। তো এই জায়গাটাতে তারা খুবই একটা স্যাটিসফাইং, তাদের একটা পার্টিসিপেশন ছিল সেখানে। ইফতেখার ভাই, লাল সবুজ সোসাইটি বিগত 14 বছর ধরে তরুণদেরকে নিয়ে কাজ করছে, তরুণ শিশুদেরকে নিয়ে কাজ করেছে। ওয়াইডি প্রজেক্টের মাধ্যমে আপনার সাথে আমাদের পরিচয়। তো গত 2 বছর লাল সবুজ সোসাইটিকে আপনি কিভাবে দেখলেন, কেমন দেখলেন, যদি একটা মূল্যায়ন বলতে চান? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে যে মানে ওরা আসলে তোমরা মানে অনেক ধরনের ইস্যুগুলাকে খুব ইন্টারনালাইজ করে, এই জিনিসটা আমার খুব মজা লাগে আসলে। কারণ লাল সবুজের সাথে যুক্ত হওয়ার গল্পটা বলি, আমরা তখন আসলে ইউথ সংগঠন খুঁজছিলাম। আসলে আমাদের কাছে অনেকগুলো লিস্ট ছিল, সেই লিস্ট থেকে আমরা চাচ্ছিলাম যে খুব ভালো ইনোভেটিভ যারা আছে তাদেরকে আমরা পিক করব। তখন আসলে ঠিক সেই লিস্ট থেকে আমরা লাল সবুজের নাম টিপ এবং আমাদের একটি অ্যাসেসমেন্ট টিম সেখানে যায় এবং লাল সবুজ সম্পর্কে তারা একটি গ্রিন সিগন্যাল দেয় যে এই সংগঠনটা অনেক ইনোভেটিভ। তারপরে আরেকটা হচ্ছে তাসিম মনে হয় ওখানে অনেক ধরনের ডকুমেন্টারি টাইপের কাজ করে। তো সেগুলো আমরা দেখেছি, দেখে যে মনে হচ্ছে যে খুবই আসলে অনেক চিন্তাগুলাকে, নতুন নতুন চিন্তাগুলোকে যোগ করতে পারে তার কাজের মধ্যে, এবং সেই টিমটা আসলে সে একই রকম হবে। সেই জায়গা থেকে লাল সবুজকে পিক করে। এবং তুমি একটু আগে বিনীতা বলছিলেন যে আপনি অনেকগুলো আসলে করা হয়েছে, অনেকগুলো ট্রেনিং ইনিশিয়েটিভের মধ্য দিয়ে যাওয়া হয়েছে, তারপরে অনেক ধরনের ইভেন্টে পার্টিসিপেট করা হয়েছে। তার মধ্য দিয়ে আসলে এক ধরনের তো লার্নিং হয়, এক ধরনের তো মানে যেটাকে আমি বলবো যে কাজ শেখার জায়গায় তৈরি হয়, কিংবা নিজের কাজটিকে অন্যদের কাছে বলা একটা সুযোগ তৈরি হয়। সেটি লাল সবুজ খুব ভালোভাবে গ্রহণ করেছে। তার একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে লাল সবুজ বেয়ারফুট রিসার্চ করেছিল, সেখান থেকে আমি দেখেছি যে এই কাজটি আমরা খুব ক্লোজলি মনিটর করেছি। আমি দেখেছি যে তারা খুবই মানে কমিউনিটি লেভেলে তারা খুবই মানে একটা সম্পর্ক তৈরির মাধ্যমে যে সমস্যাগুলো সেগুলো তুলে আনার চেষ্টা করেছে। তখন এই জিনিসটা আমি ভেবেছি যে আসলে একদমই কমিউনিটি লেভেলে যে কাজ করার যে ইন্টারেস্ট, যেখানে কিছু কষ্ট হয় কিন্তু আসলে ওই কাজটা করতে হলে সে জায়গায় যেতে হবে, সেই জায়গায় লাল সবুজের খুব আগ্রহ আছে। আর আরেকটি জিনিস আমার খুব পছন্দ হয়, সেটি হচ্ছে যে লাল সবুজের হেড করেন তাহসিন, কিন্তু এবং রাকিবুর সাথে আছেন। আমার যে জিনিসটি ভালো লাগে যে এই সংগঠনে যারা কাজ করে তারা আসলে শুধু নিজেরাই সব সুযোগগুলোকে নেয় না, তারা অন্যদেরকে সামনে ঠেলে দেয়। এই জিনিসটি আমি খুব স্ট্রংলি বলতে চাই। শুধু তরুণ সংগঠন না, বাংলাদেশে অনেক সংগঠনের মধ্যে এই জিনিসটি খুবই অ্যাবসেন্ট। আমাকে আসলে সুযোগগুলো সব আমি গ্র্যাব করবো না, আমাকে অন্যদের জন্য ছেড়ে দিতে হবে। কারণ আসলে আমার একটা অল্টারনেটিভ একজনকে লাগবে, একাধিককে লাগবে যারা আসলে আমার সংগঠনের কাজগুলোকে এগিয়ে নেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে লাল সবুজ, আমি শুনলাম এখন ওরা আসলে বেশ কিছু মানে যেহেতু বাংলাদেশে আমরা জানি যে একটি পট পরিবর্তনের পরে ইউথরা এখন অনেক সামনে এসছে, কিছু ভুলভ্রান্তি হতেই পারে সেই জায়গায়, বা আবার সময় দাবি হতে পারে, সেটা আমি এই মুহূর্তে আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু আমার যেটা ভালো লাগে, তারা এখন বেশ কিছু কনসালটেশন হোস্ট করতেছে যেখানে আসলে তারা এই সম্প্রীতি ইস্যুগুলোকে টানবে। হ্যাঁ, এগুলো কিন্তু আবার ঠিক আমাদের প্রজেক্টের অবজেক্টিভের সঙ্গে কিন্তু খুবই অ্যালাইন। তো তোমরা তোমাদের কাজের মধ্য দিয়ে ভেবেছো যে আমরা আসলে এখন এই সম্প্রীতি ডায়লগুলো করি, যেগুলো খুব জরুরি। তার মানে কি? তার মানে আমি কনটেক্সট থেকে আমার ইস্যুটাকে পিক করতে পারি, এবং সেই পিক করার ক্ষেত্রে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আমার একটা কনসেপ্ট থাকতে হবে, আমার একটা এক্সপিরিয়েন্সকে নেয়ার একটা, কিংবা সেখান থেকে নতুন কিছু দেওয়ার একটা আগ্রহ থাকতে হবে। সেই জায়গায় আমি লাল সবুজকে আমি খুবই খুবই খুবই
পজিটিভ ভাবে দেখি, এবং আমি নিশ্চিতভাবে পুরো টিমটাকে আমি স্যালুট জানাই যে এরকমই হওয়া উচিত। আসলে আমি আসলে একটা বক্সের মধ্যে থাকতে চাই না। এরকম অনুভূতি যদি আমাদের মধ্যে তৈরি হয়, তখন আসলে আমরা অনেক ইনোভেটিভ কাজ নিয়ে সামনে আসতে পারি। অনেক ধন্যবাদ ইফতেখার ভাই। আমি খুব মনোযোগ দিয়ে মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনছিলাম। আমার লিটারেলি মানে খুবই ভালো লাগছে আমি খুব যে ভালো কথা বলতে পারি না, কিন্তু আমি যেটি ভেবেছিলাম সেটাই বললাম আসলে। খুবই ভালো লাগলো। মানে আপনার এই কথাগুলো আপনি অবশ্যই আপনার লাল সবুজের প্রতি আপনার যে ভালো লাগা বা যে আপনি যে স্নেহের চোখে আমাদেরকে দেখেন, সেটি নিশ্চিত। সেই জায়গাটা থেকে খুবই ভালো লাগছে যে খুব অ্যাপ্রিসিয়েট হই আর কি, অ্যাপ্রিসিয়েশন পাই এইসব কথাগুলো শুনলে। অনেক ধন্যবাদ। তরুণদের শান্তি সমাবেশ নিয়ে ভাইয়া কথা হচ্ছিল। তো হ্যাঁ, এটা একটা সময়, এই সময়টাতে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যেটা দেখছি। তো আমাদের অলরেডি 3টা জেলাতে, দিনাজপুর, বরিশাল এবং ফেনীতে অলরেডি এটা করা হয়েছে। খুবই ভালো। ওখানকার পলিটিক্যাল বা আদার্স যে ইস্যুগুলো এবং তরুণদের আসলে যে এই মুভমেন্ট নিয়ে কি উপস্থিতি এবং এর পরবর্তীতে তারা কি এক্সপেক্ট করছে, এইগুলোতে বিনীতাও ছিল উপস্থিত। তো এটা আমার কাছেও খুব পছন্দের একটা সময় উপযোগী একটা ডায়ালগ মনে হয়েছে। বিনীতা, ইফতেখার ভাই বলছিলেন বেয়ারফুট রিসার্চ এবং কমিউনিটি ডায়ালগ নিয়ে। তো তুমি যেহেতু এটার সাথে যুক্ত ছিলে গ্লাসগো সোসাইটি, তো তোমার দিক থেকে আসলে তুমি বেয়ারফুট রিসার্চ এবং এই যে কমিউনিটির যে ডায়ালগটা, এটা সম্পর্কে যদি তুমি কিছু আমাদেরকে জানাতে। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমরা তরুণরা রিসার্চ নিয়ে অনেকটা ভুল ধারণা, মানে অনেকে ইচ্ছা থাকে যে আমি রিসার্চ করব, আমি রিসার্চার হব, কিন্তু আসলে আমাদের জ্ঞানের অভাবে বলতে পারি বা আমাদের প্রপার ট্রেনিং এর অভাবে আমরা জিনিসগুলো করতে পারি না। আমাদের যে কোনো প্রজেক্টের আগে কিন্তু রিসার্চ করাটা একদম জরুরি, না হলে কিন্তু আসলে আমরা ইম্প্যাক্টটা আশা করতে পারি না। তো সেক্ষেত্রে বেয়ারফুট রিসার্চের যে ট্রেনিংটা, সেটা আসলে অনেক ভূমিকা পালন করছে। আমাদের এখান থেকে যারা ট্রেনিংটা করেছে তারা পরবর্তীতে একটা রিসার্চ করেছে, সেটা হচ্ছে বরিশালের সদরঘাটে মাইগ্রেশন নিয়ে, ক্লাইমেট চেঞ্জের ফলে যে মাইগ্রেশনটা হচ্ছে ওটার উপরে একটা রিসার্চ করেছে। তো ওখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর ফাইন্ডিংস পেয়েছি, যা আসলে পরবর্তীতে আমাদের যেহেতু আমাদের একটা ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট অ্যাকশন একটা আমাদের কাজের পার্ট, সেক্ষেত্রে এই রিসার্চটা আমাদের অনেক মানে ভূমিকা পালন করবে আমাদের পরবর্তীতে কাজের ইম্প্যাক্টের ক্ষেত্রে। তো যখন আমরা এই রিসার্চটা করি এবং যে ফাইন্ডিংস গুলা পাই, সেটার মাধ্যমে আমরা হচ্ছে পাবলিশ করি আমাদের আর্টিকেল। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে কমিউনিটি ডায়ালগ। আমার দেখা যাচ্ছে যে এই যে মাইগ্রেশনে হওয়ার ফলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় মানুষরা, তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে ওখানকার যে নেতৃত্ব পর্যায়ে থাকে স্থানীয়, তাদেরকে বলার সুযোগটা পায় না। এই সুযোগটা তৈরি করে দিয়েছিল এই কমিউনিটি ডায়ালগ। এখানে স্থানীয় লোকজন, সেখানকার যে স্থানীয় সরকার হতে পারে ছিল বা হচ্ছে বিভিন্ন ধরনের চেয়ারম্যান ছিল, তাদের কাছ থেকে সরাসরি তাদের সমস্যাটা তারা উল্লেখ করতে পেরেছে, যেটা আসলে অন্যভাবে হলে হয়তো তারা সুযোগটা পেত না। তো এই কমিউনিটি ডায়ালগের মাধ্যমে হচ্ছে তারা তাদের সমস্যাগুলো বলতে পেরেছে এবং ওখানকার যে নেতৃত্ব পর্যায়ের লোকজন ছিল তারা বলেছে যে হ্যাঁ, এই সমস্যাগুলো সমাধান তারা করবে, কিভাবে করবে সেটা আসলে সরাসরি জনগণের সামনে তারা বলতে পেরেছে। তো এইটা একটা নেটওয়ার্ক তৈরি করেছে, একটা ব্রিজ তৈরি করে দিয়েছিল এই কমিউনিটি ডায়ালগটা, যার ফলে দেখা যাচ্ছে যে তারা তাদের সমস্যাগুলো বলতে পারছে এবং নেতারাও বা নেতৃত্ব পর্যায়ে যারা ছিল তারাও বুঝতে পারছে যে হ্যাঁ, আমার জনগণের এটা দরকার, এটা আমার এখনই করতে হবে, তাদের জন্য সুবিধা হয়েছে। তো এই যে বেয়ারফুট রিসার্চটা আমাদের তরুণ সংগঠনগুলোর জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেটা বললাম যে কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে যদি আমরা একটা রিসার্চ না করি, সেই প্রজেক্টের আউটকাম, ভালো আউটকাম আসলে আমরা আশা করতে পারি না। তো এই রিসার্চের যে ট্রেনিংটা, এটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল। ইফতেখার ভাই, আপনার কাছ থেকে একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ওয়াইডি প্রজেক্ট, এখানে আপনারা লিড করছেন যারা আছেন, তো সেই তাদের সবার পক্ষ থেকে আপনার ব্যক্তিগতভাবে কোনো আসলে লার্নিং আছে কিনা যে এই ওয়াইডি প্রজেক্ট থেকে আপনি এটাকে নিয়েছেন নিজের জন্য? আমার মনে হয় পুরোটাই লার্নিং আসলে, কারণ একজন তরুণদের সাথে কাজ করা, আজকের তরুণদের সাথে কাজ করা, আমরা শুধু লিড করি না, মানে তোমাদের সাথে থাকি, লিড করাটা আমরা আসলে ভাবতে চাই না এইভাবে। সবচেয়ে বড় লার্নিং হচ্ছে যে আমার মনে হয়েছে যে একটা জায়গাতে, সেটা হচ্ছে যে তরুণদের সম্ভাবনার জায়গাটা অনেক বড় এবং এই চিন্তার ক্যানভাসটা অনেক বড়, কিন্তু সেই জায়গাতে চিন্তাগুলোকে আসলে একটা জায়গা বা অল্প কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। এই কারণে যে আমার সংগঠনে যে ফোকাসটি আছে,
সেই ফোকাসটি আমি যেন ভুলে না যাই। এবং সে তাহলে হবে কি যে এখন তো অনেক ধরনের আইডিয়াস সামনে এসে দাঁড়ায়, তো আমাদের সবকিছুতেই কাজ করতে ইচ্ছে করে, তাহলে অনেক সময় দেখা যাবে যে আমি ঠিক আমার যে লক্ষ্য, আমার সংগঠনের যে মিশন ভিশন সেটা আমি রিচ করতে পারবো না। এই জায়গায় একটু সতর্ক হওয়ার জায়গা আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখনকার তরুণরা আসলে অনলাইন অফলাইনে কাজ করলো, অনলাইনে কাজগুলো কারা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারা আসলে আমাদের জন্য আসলে রোল মডেল, আমি বলবো সেটা পজিটিভ অর্থেই বলছি, কারণ তারা আসলে কাজগুলোকে একটা বড় অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারে, খুব সাকসেসফুলি পারে, এবং এই কাজটি অলমোস্ট সবাই পারে। এটি খুব ভালো, কারণ আসলে আমি কাজ করব শুধু আমার মধ্যেই রাখবো, অন্যরা জানবে না। আর আমরা জানি যে বাংলাদেশের অভ্যন্তরে অনেক তরুণরা কাজ করে, এবং সেই তরুণরা আসলে এত সুযোগও পায় না, তাদের সংগঠনগুলো এত সুযোগ পায় না। সো তারা যেটা পারে সেটা হচ্ছে আমাদের অনলাইনে যে ধরনের প্রচারণাগুলো, তার মধ্য দিয়ে এই কাজগুলো সম্পর্কে তারাও জানতে পারবে। আরেকটা হচ্ছে যে আমার আরেকটি লার্নিং যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে তুমি জানো যে আমরা একটা ন্যাশনাল ইউথ পলিসি রিভিউ কাজ করেছিলাম, তখন আমি দেখেছি সংগঠনগুলোতে যারা কাজ করে তারা আসলে পলিসি সম্পর্কে খুব ভালো জানে না। আর আমি খুব সত্যি কথা যদি বলি, আমার কন্ট্রিবিউশনটা মনে হচ্ছে আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করছিলাম। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আমরা যেহেতু কাজ করি, তাহলে যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা আসলে বিকল্প নেই, কারণ আমি যখন কথা বলতে যাব আমি ভাবতে হবে যে শুধু বাংলাদেশ না, আমার কথা এখন শুনে দেশের বাইরের মানুষেরা শুনে, অন্য তরুণরা শুনে। আমার মনে হয় একটা অভিজ্ঞতা বলি, আমরা যখন নেপালে গিয়েছি আমি দেখেছি যে নেপালি তরুণরা অনেক এনলাইটেড, অনেক কথা বলে, এবং তাদের প্রচুর পড়াশোনা আছে, কথায় বোঝা যায়। ওই জায়গাতে আমার কখনো কখনো মনে হয়েছে আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত। সেটা আমি সবাইকে বলবো যে একটু পড়তে হবে আর কি। Thank you. ধন্যবাদ ভাইয়া। বিনিতা, ইফতেখারের কথা মাঝখান থেকে নেপালের যে সফরটা ওটার বারবার উঠে আসছে। তো তুমি প্রথমবারের মতো নেপালে গিয়েছো কোয়াইটের থ্রুতে, তো তোমার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আমি একদম শুরু থেকেই যদি বলতে চাই যে নেপালে যাওয়া বিষয়টা পুরাই আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, কারণ আমার পাসপোর্টই ছিল না সেখানে। নেপাল যাওয়ার কথা শুনে পাসপোর্ট করা, তারপর হচ্ছে যাওয়া সেখানে, পুরাটাই আমার জন্য একদম অপ্রত্যাশিত একটা পাওয়া ছিল, যে আমি এক্সপেক্টই করিনি কিন্তু আমি পেয়ে গিয়েছি। তো জিনিসটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল দেশের বাইরে যাওয়া। ওখানে গিয়ে আমাদের সাথে আরো ওই নেপালের যে ইয়তরা, তাদের নলেজ এবং আমাদের নলেজের মধ্যে যে গ্যাপটা, সেই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারছি। ওরা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে, যেমন আর্টিভিজম, যে জিনিসটা আসলে আমাদের জন্য একদম নিউ কনসেপ্ট, কিভাবে আমরা আর্টের মাধ্যমে অ্যাক্টিভিজমটা করতে পারি। তারপর ওরা ডিজিটাল ডেমোক্রেসি নিয়ে খুব বেশি অ্যাক্টিভ, যেটা আসলে আমরা অ্যাক্টিভ না। এবং তাদের মধ্যে থেকে আমি একটা জিনিস মানে শিখেছি, এবং এটা এখন আমি সব জায়গায় বলি, ইয়ুথ আর দ্য নট ফিউচার, দে আর প্রেজেন্ট, ইয়ুথ আর দ্য প্রেজেন্ট। এই কথাটা আমি এতভাবে এখন লালন করি, এবং আমি যেখানে এখন যাই এই জিনিসটা আমি বলি, যে আমরা বলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আসলে নেতৃত্ব স্থানে রয়েছে তারা সবসময় ইয়ুথদেরকে বলে তোমরা ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। আসলে না, আমরা হচ্ছে প্রেজেন্ট। আমাদের মাথায় যে আইডিয়াগুলো রয়েছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশ অনেক ডেভেলপ করবে। তো এই জিনিসটা আমি একদম নিজের মধ্যে লালন করেছি। এবং তারা সেখানে আসলে আমরা 4 দিন ছিলাম, 4 দিনে যে বিভিন্ন ধরনের লার্নিং, কিভাবে মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমের মাধ্যমে লার্নিং, আমরা অনেক মজা করেছি, আমরা নাচতে নাচতে শিখেছি, বিভিন্ন ধরনের অভিনয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক কিছু শিখেছি। তো জিনিসগুলো আসলে আমার জন্য অনেক বেশি একদম নলেজ আমি গ্যাদার করতে পেরেছি। তারপর নেপালের সাথে লাল সবুজ সোসাইটির একটা কানেকশন হয়েছে। নেপালে আমরা একটা খুলতে পেরেছি টিম, যেটা ববিতারা অনেক ধরনের কাজ করছে আমাদের হয়ে। তো এই জিনিসটা আরো বেশি আমাকে মানে আমাদেরকে শিখিয়েছে যে না, আমরা যদি ভালোভাবে নেটওয়ার্কিং করতে পারি, আমরা দেশ ছেড়েও দেশের বাইরে বর্ডার ক্রস করে অন্য দেশে আমরা কাজ করতে পারি। তো ওদের যেটা ইফতেখার ভাই মেনশন করলো, যে ওদের ইয়ুথরা যা করে সেটা নিয়ে প্রচুর পড়াশোনা করে, তাদের প্রচুর নলেজ আছে, যেটা আমাদের যদি বাংলাদেশে ইয়ুথদের কথা চিন্তা করি, আমরা আসলে সেটা করি না। আমরা কাজ করতে যাচ্ছি, ক্লাইমেট নিয়ে কাজ করি, কিন্তু আসলে ক্লাইমেটের যে কি পরিমাণ পড়াশোনা করা লাগে সেটা আসলে আমরা মনে করি না, হ্যাঁ করলেই তো হলো। আসলে করছি, আমরা তো অনেক কাজই করছি, আসলে এটা কতটুকু সাস্টেইন করছে। এইটা নেপালের ইয়ুথরা খুব সুন্দর, ওরা করার আগে কাজটা আসলে সাস্টেইন করবে কিনা সেটা নিয়ে প্রচুর নলেজ গ্যাদার করে। জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে। যেমন আমরা যেহেতু নেপালের সাথে কাজ করছি, ওদের সাথে যখনই কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, ওরা আগেই বলে এটার আউটকামটা কি, এটা কতটুকু সাস্টেইন করবে, ওই জিনিসটা ওরা খুব বেশি মাথায় রাখে।
তো এটা হচ্ছে নেপাল সফরের মানে একটা যদি বলি ছোট অভিজ্ঞতা, যে এই সফরের মাধ্যমে আসলে অনেক কিছুই আমি শিখতে পেরেছি ব্যক্তিগতভাবে। আচ্ছা, বেশ অনেকগুলো ব্যাপার উঠে এসেছে ওয়াইডির সাথে আমাদের লালসবুজ সোসাইটি সোশ্যাল এবং অন্যান্য তরুণ যারা সংগঠন আছে আর কি। তো তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে মোটা দাগে লালসবুজ সোসাইটি এই ওয়াইডি প্রকল্প থেকে মানে কি পেয়েছে, তোমার কি মনে হয়? লাল সবুজ সোসাইটির ফার্স্ট সেটা হচ্ছে আমরা অনেক ডেভেলপ করেছি, আমাদের স্ট্রাকচারাল অনেক ডেভেলপ হয়েছে এই ওয়াইডি প্রজেক্টের মাধ্যমে। আরো যদি আমরা বলতে চাই, আমাদের নেটওয়ার্কটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আগেও লাল সবুজ সোসাইটি সম্পর্কে সবাই জানতো, এখন আরো মাঝে বিশদ আকারে জানতে পারি এই ওয়াইডি প্রকল্পের মাধ্যমে। আমাদের কাজগুলো দেখে অনেক অর্গানাইজেশন আছে যারা ওয়াইডিতে যুক্ত হতে চায়, আমাদেরকে জিজ্ঞেস করে কিভাবে আমরা যুক্ত হতে পারি। এছাড়াও আমাদের বিভিন্ন জেলায় অনেক ভলান্টিয়ারদের সাথে আমরা কানেক্ট করতে পেরেছি। তারপরে যেটা বললাম, এতক্ষণ মেনশন করছিলাম, যেটা আমরা দেশের বাইরেও চলে গিয়েছি। তো সবকিছু হচ্ছে ওয়াইডির প্রকল্পের মাধ্যমে বলছে দুই মোটা দাগে এটা করতে পেরেছি। এছাড়া আমরা বিভিন্ন ধরনের আইডিয়া, আমরা যদি সরাসরি ইফতিখারকে ফোন দিই, ভাইয়া আমাদের একটা আইডিয়া আছে, আমরা এটা করতে চাই, এটা কি আমরা করতে পারি, ভাইয়ারা খুব সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেন এবং আমাদেরকে স্মল গ্রান্টের মাধ্যমে, বিভিন্ন ধরনের গ্রান্টের মাধ্যমে আমরা সেই কাজগুলো করতে পারছি। ইয়তরা আসলে বিভিন্ন ধরনের কাজ করতে চায়, কিন্তু আমরা অনেক ধরনের চ্যালেঞ্জেস কারণ আমরা করতে পারছি না, যেটা হচ্ছে এই ওয়াইডি প্রজেক্টের মাধ্যমে আমাদের যে চ্যালেঞ্জেস ওগুলো আমরা অনেকটা মোকাবেলা করতে পেরেছি। ভবিষ্যতে আমার মনে হয় যে আমরা লাল সবুজ সোসাইটি বাদেও যে অর্গানাইজেশন গুলো আছে তারাও আসলে অনেকটা সামনে এসেছে, অনেক পিছিয়ে মানে পিছিয়ে কাজ করছিল, হয়তো ওরকম প্ল্যাটফর্ম পাচ্ছিল না, সেটার ওয়াইডি প্রকল্পের মাধ্যমে মনে হচ্ছে সামনে এসে অনেক সুন্দর করে কাজ করতে পারছে। বিনীতার এই যে সুন্দরভাবে উপস্থাপন করা যে আসলে তরুণ সংগঠনগুলো কিভাবে আসলে ওয়াইডি প্রজেক্টের মাধ্যমে সামনে চলে এসেছে, তো এর মাঝখানে একটা ব্যাপার নিয়ে আমি ভাবছিলাম যে এদের যে সামনে চলা বা ভবিষ্যৎটা, এটা ইফতিখার ভাই আপনার মতে কি মনে হয় যে এই তরুণদের সামনে ভবিষ্যৎটা আসলে কেমন হতে পারে? খুবই ভালো ভবিষ্যৎ, কারণ আসলে আমরা জানি যে একটু আগে বলা হচ্ছিল যে তরুণ আসলে ফিউচার না, তরুণ আসলে প্রেজেন্ট, রাইট? তো এই সমস্যাগুলো আসলে তরুণদেরকে অ্যাড্রেস করতে হবে। এখন সমস্যা যখন অ্যাড্রেস করবো, তখন এই সমস্যাটাকে আমি যদি সমাধানের পথে আগে, তাহলে আমাকে অনেক তরুণদের নিয়ে কাজ করতে হবে। তার মানে কি? তার মানে সাংগঠনিক এক ধরনের ইন্টারভেনশন লাগবে, আমি একা কিছু করতে পারবো না। আমরা জানি যে অনলাইনে অনেকে অনেক ধরনের বক্তব্য দেন। একজন তরুণ তিনি হয়তো পার্সোনালি এন্টারটেন হয়েছেন, কিন্তু এনলাইটেন হয়েছেন, কিন্তু ওই এনলাইটেন হলেও তিনি কিন্তু তার মতো আরো 100 জন তরুণকে অর্গানাইজ করতে পারছেন না, কারণ আসলে তখন সংগঠন লাগে। তো সংগঠনগুলোর সুযোগ অনেক বেশি আমি বলবো, কারণ সামনের বাংলাদেশে আমি যদি কয়েকটা শব্দের কথা বলি, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছে অনেক সংগঠন, কেউ ডিজিটাল ডেমোক্রেসি নিয়ে কাজ করার চেষ্টা করছে, কেউ কেউ ভাবছে আর্টিফিজম নিয়ে কাজ করবো, কেউ ভাবছে না অনেক ধরনের অস্থিরতা আছে আমরা সোশ্যাল কোহেশন নিয়ে কাজ করবো, কেউ উইমেন এম্পাওয়ারমেন্টের কথা হচ্ছে, সাইবার বুলিং নিয়ে ভাবছে, কিংবা ড্রপ আউট চিলড্রেনদের এডুকেশন নিয়ে ভাবছে। মানে কাজের সুযোগ তৈরি হবে। তবে একটা জায়গায় যেখানে একটু ডিফিকাল্টি আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা জানি যে এখন অনেক সংগঠনগুলোর জন্য আসলে যারা এনজিও বোর্ড রেজিস্ট্রেশন পায়নি, তাদের জন্য কাজ করতে কিছু সমস্যা হয়। আমরা যে অনেক সময় কাজ করতে যে কেন এই সংগঠনগুলো আসলে কোনো ধরনের সনদ নেই এনজিও বোর্ড থেকে, তারা কিভাবে কাজ করবে, তারা কিভাবে বেশি ফান্ড হ্যান্ডেল করবে, ইস্যুগুলো আসে, সেই জায়গাটা একটু ব্যারিয়ার রয়ে গেছে আমি বলবো। আর সতর্ক থাকার জায়গা হচ্ছে যে এখন নানান পথ নানান মত নিয়ে অনেকে আসবে, অনেকে অনেক ধরনের লুক্রেটিভ অফার সামনে রাখবে, হতে পারে কারো কোনো হিডেন এজেন্ডা থাকতে পারে। যে কোনো কাজ করার আগে আমাকে এগুলো ভাবতে হবে আসলে, কারণ আমার আজকের কোন একটি কাজ কিংবা যুক্ততার জন্য কালকে আমার জন্য, আমার সংগঠনের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। এবং পলিটিক্স আমি করবো, লিডারশিপ আমাদের তৈরি করতে হবে, কিন্তু বিয়ন্ড পার্টিজান পলিটিক্স। আমার পলিটিক্সটি যেন হয় দেশের জন্য, সারা বিশ্বের উন্নয়নের জন্য, আমার মতো হাজারো তরুণ কিংবা মানুষের জন্য। ওই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে। আর সেই সাথে হচ্ছে যে আমরা সবচেয়ে বড় বিষয়, আমি যে পরামর্শটা দিব, আমি পরামর্শ দিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সম্প্রীতি এবং যেটা একটা হচ্ছে যে ইনক্লুসিভ হওয়া যায়। মানে আমার কাজটি যেন একটা ইনক্লুসিভ স্টেট নির্মাণে হেল্প করে, আমরা যেন বিভক্তির পথে না যাই, আমরা যেটা খুব সুন্দর কোহেসিভ বাংলাদেশ করার দিকে নিতে পারি। এবং সেই কাজটি করতে যে আমাদের সহনশীল হতে হবে, পরম শ্রদ্ধা থাকতে হবে, অন্যদেরকে এঙ্গেজ করতে হবে এবং অন্যদেরকে সুযোগ দিতে হবে। অনেক চমৎকার ভাবে বললেন ভাইয়া। আমার মনে হয় যে তরুণ সংগঠনগুলো যারা আছে এখন কাজ করে যাচ্ছে, এই ধরনের কথাগুলো তাদের জন্য অনেক তাদের শক্তি যোগাবে এবং তাদের পথ নির্দেশনের জন্য একটা ভালো মাধ্যম হতে পারে।
আমরা আসলে গল্পের একদমই শেষে চলে এসেছি। বিনীতার কাছে জানতে চাই যে বিনীতা, তুমি একজন তরুণ আহ, এবং তুমি একটা সামাজিক সংগঠনের সাথে কাজ করো। তো তোমার কি মনে হয় যে তরুণদের উদ্দেশ্যে আসলে তোমার কি বলার আছে এবং বা তুমি কি বলতে চাও? আম, আমার এখন বর্তমানে এই যে লাস্ট যে আন্দোলনটা হলো, তারপরে তো মনে হয় যে তরুণরা আসলে যা চায় তাই করতে পারে। তাদেরকে আসলে বাধা দেওয়ার মতো কেউ নাই। কিন্তু কথা হচ্ছে যে আমরা তরুণদের মধ্যে খুব বেশি আবেগী। আমরা মনে হবে হ্যাঁ আজকে আমরা কাজ করব, আমরা সমাজের জন্য কাজ করব, আমরা একদম সমাজে এই সেই করে একদম সমাজের উন্নয়নের পথে নিয়ে যাব করে এটা মনে করে আসে, কাজ করতে আসে, ভলান্টিয়ারিজম শুরু করে। কিন্তু কিছুদিন পর কেন জানি এই আগ্রহটা হারিয়ে ফেলে। তো আমার অ্যাজ এ ইয়ুথ হিসেবে আমার এটা আমি চাই যে আমি এটা সবসময় সব যেখানে যাই এখানে বলি যে তুমি লেগে থাকো, তুমি যে কাজটা করছো বা করতে চাচ্ছ সেটার পিছনে লেগে থাকো। তুমি যদি লেগে থাকো তুমি এটা সফলতা তোমার আসবেই। অ্যাক্টিভ থাকতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে আসলে কোনোদিন কোনো কিছু করাই সম্ভব হবে না। আহ, যে কোনো সংগঠন একদম লাল সবুজ সোসাইটিতেই যুক্ত হতে হবে বা যেসব অর্গানাইজেশন গুলো খুব বড় বড় রোল প্লে করতেছে বাংলাদেশে সেগুলোতেই যুক্ত হতে হবে না। যে কোনো না, তুমি নিজ থেকেও কাজ করতে পারো সমাজের জন্য। তুমি কোনো যে কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েও কাজ করতে পারো। আমরা সবসময় বলি যে ও কেন ওখানে গেল, কেন আমি যেতে পারলাম না, এই জিনিসটা সবসময় এখন ইয়ংদের মধ্যে যেটা দেখা যায়। কারণ আমরা সব সময় উপরে যেতে চাই, কিন্তু উপরে যাওয়ার জন্য যে যে সিঁড়িগুলো আছে সেটা আমরা আসলে পার করতে চাই না। তো ইয়ুথদের কাছে এটাই বার্তা যে স্টেপ বাই স্টেপ আমরা আগাই। আহ অবশ্যই সাফল্য আসবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আর লেগে থাকতে হবে। লাল সবুজ সোসাইটি এরকম কিছু তরুণদের মাধ্যমে চলছে এবং অন্যান্য যে তরুণ সংগঠনগুলো আছে কেউ না কেউ নেতৃত্ব দিচ্ছে এবং তারা ঠিক একই রকম ভাবে যে টিকে থাকার যে বিষয়টা এটা বারবার করে চলে আসছে। আহ ইফতেখার ভাই, লাল সবুজ সোসাইটির জন্য কোনো বার্তা আছে কিনা আপনার পক্ষ থেকে, এটা একটু জানতে চাই। শুধু বলবো থামা যাবে না, আসলে যে কাজ শুরু করা হয়েছে ওটা কন্টিনিউ করতে হবে এবং এই কাজটার ব্যাপ্তি আসলে নির্ধারণ করতে হবে কি কি বিষয়ে কাজ করতে চাই, কোথায় কোথায় করতে চাই এবং ফোকাসটাকে আরেকটু বাড়াবো কিনা সেই জায়গা থেকে চিন্তা করতে হবে। এবং আর নতুন করে আমার কিছু বলার নেই, তবে একটা জিনিস সেটা হচ্ছে যে আমি মনে করি যে লাল সবুজ সোসাইটির যে যে আমি পটেনশিয়ালসগুলোর কথা বলি সেগুলোকে তুলে ধরার জন্য বা সেটাকে কন্টিনিউ করার জন্য একটি জিনিস খুব জরুরি, সেটি হচ্ছে যে নিজের মতো করে অন্য আরো তরুণদেরকে কানেক্ট করা। এবং আমি বলবো যে তাদের জন্য মনোযোগটা আরেকটু বাড়ে, সেটা হচ্ছে যে কিভাবে আমার সংগঠনটিকে আরেকটু বেশি ইনক্লুসিভ করতে পারি সেই জায়গাতে। অনেক ধন্যবাদ। খুব প্রাণবন্ত একটা সময় কাটালাম আমরা, বেশ কিছু আলোচনা উঠে এসেছে। আমরা আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনাদের অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আবারও। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পডকাস্ট। নতুন বছরে নতুন নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ওয়াইডির সাথে হাজির হয়ে যাব নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।